রাতেই বেরিয়ে পড়েছিলাম আমাদের এবারের গন্তব্যের উদ্দেশ্যে, যা হলো মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ সম্পর্কে বাঙালিকে নতুন করে বলার মতন আর কিছুই নেই। এর ইতিহাসের গুরুত্ব প্রায় সকল বাঙালিরই জানা, তবুও বলে রাখি, মুর্শিদাবাদ ছিল একসময় বাংলার রাজধানী। বাংলার নবাবেরা এখান থেকেই গোটা বাংলাকে শাসন করতেন। মুর্শিদাবাদে ঘোরার স্থান বলতে রয়েছে হাজারদুয়ারি, জগৎ সেটের বাড়ি, মতিঝিল পার্ক, এছাড়াও বহু স্থান। এগুলি আমরা এই ভিডিওতে ঘুরে দেখব। আমার সাথে যাবে আমার এক বন্ধু। এখন আমি তারই বাড়ির দিকে এগোচ্ছি। আমরা বেরিয়ে পড়েছি। এখন বাজে হচ্ছে রাত্রি 2:30 অ্যাকচুয়ালি। এখান থেকে আমরা যাব স্টেশনের দিকে। সারা রাস্তা ফাঁকা আর আমরা হেঁটে চলেছি স্টেশনের উদ্দেশ্যে। শিয়ালদা থেকে মুর্শিদাবাদের প্রথম ট্রেনটি হলো 3:45-এর লালগোলা প্যাসেঞ্জার। এই ট্রেনটি ধরেই আমরা যাব। এছাড়াও সারাদিনে বহু ট্রেন আছে শিয়ালদা থেকে। তাছাড়াও কলকাতা স্টেশন থেকেও বহু ট্রেন যায়। এছাড়াও আপনারা অন্য কোথা থেকে এলে ওয়্যার ইজ মাই ট্রেন অ্যাপে নিজেদের ট্রেনের সময়সূচি দেখে নেবেন। আমরা আমাদের কাছাকাছি স্টেশন থেকেই টিকিটটি কেটে নিচ্ছি। তো এখন আমরা একটা স্টেশন থেকে টিকিট কাটলাম, আমাদের কাছাকাছি স্টেশন যেটা। এবার এখান থেকে কোনো ট্রেন এই মুহূর্তে নেই। আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি দমদম জংশন, সেখানে আমাদের ট্রেন আছে, ট্রেন ধরবো। আমাদের রাতের যাত্রাটা ঠিক এই কারণেই বেছে নেওয়া। চারিদিকে শান্ত পরিবেশের মধ্যে দিয়ে আমরা হেঁটে যাচ্ছি। এ এক অন্যরকম থ্রিল, অন্যরকম মজা। আমরা এখান থেকে পৌঁছাবো দমদম জংশন। দমদম জংশন থেকে আমাদের ট্রেনটি ছাড়বে। দমদম থেকে আমাদের ট্রেনটি ছেড়েছিল 3:58। আমরা দুই বন্ধু ইয়ার্কি ঠাট্টা করতে করতে ট্রেন জার্নিটি শুরু করলাম। কুয়াশায় ঢাকা শীতের ভোরবেলার মনোরম দৃশ্য দেখতে দেখতে আমরা রওনা দিলাম মুর্শিদাবাদের উদ্দেশ্যে। তো আমরা এখন পৌঁছে গেছি মুর্শিদাবাদ স্টেশনে। এখানে আমরা ব্রেকফাস্ট করব, দেন হোটেলে যাব। এখন এখানে একটু রোদ্দুর আছে, কিন্তু সারা রাস্তায় ভীষণ ঠান্ডা লেগেছিলো। কালকে রাতে ইভেন ভোরবেলার দিকেও ভীষণই ঠান্ডা ছিল। এখন আমরা পার হচ্ছি। 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে ব্রেকফাস্ট করে আমরা একটি ঘোড়ায় টাঙা গাড়িতে চেপে বসলাম, যেটি আমাদের গোটা শহরটি ঘুরিয়ে দেখাবে। এখানে ঘোরার জন্য দুটি অপশান রয়েছে। এক নয় তো ঘোড়ার গাড়ি, না হলে টোটো করে। টোটোতে ভাড়া বেশি বলায় আমরা ঘোড়ার গাড়িতেই বেছে নিই। হোটেল সব ফাঁকা? হ্যাঁ, 28। এরপরে তোমাদের কিরকম, মানে সিজন গরমকালে কিরকম থাকে? এরকমই থাকে, মানে 12 মাসে টুকটাক লোক হয় বা। কাকার সাথে গল্প করতে করতে আমরা পৌঁছে গেলাম আমাদের প্রথম স্পট, জাহান কোষাতো। এই তোপটি 1637 সালে তৈরি এবং সম্পূর্ণ অষ্টধাতু দ্বারা তৈরি। আপনারা চাইলে মুর্শিদাবাদ একদিনেই ঘুরে দেখতে পারেন, তবে আমরা হোটেল ভাড়া নিয়েছিলাম। হোটেল ভাড়া আপনাদের 300 থেকে শুরু করে 1000 অবধি যেতে পারে। হাজারদুয়ারির সামনেই অনেকগুলি হোটেল রয়েছে। মুর্শিদাবাদে টোটাল 14টি ঘোরার স্পট আছে। আপনারা টোটো কিংবা ঘোড়ার গাড়ি করে এগুলি ঘুরে দেখতে পারেন। আমাদের দ্বিতীয় স্পট হলো কাটরা মসজিদ। কথিত আছে এটি পূর্বে একটি বৌদ্ধ বিহার ছিল, তবে তার সত্যতা যাচাই সম্ভব হয়নি। নবাব মুর্শিদ কুলি খাঁয়ের ইচ্ছানুসারে তার কবরটিকে এই মসজিদেরই সিঁড়িতে স্থান দেওয়া হয়েছে। মসজিদটি ভেতর থেকে ভীষণই সুন্দর এবং বিশাল আকারের।
ও বলে রাখি, ঘোড়ার গাড়ি করে আমাদের ঘুরতে খরচ হয়েছিল 550 টাকা। ওনারা 600-700 এরকম রেট বলে থাকেন, আপনারা বার্গেন করতে পারেন। আমাদের এর পরবর্তী স্পটটি ছিল কাঠগোলা। এই জায়গাটি নাকি সুড়ঙ্গ পথে ভাগীরথী নদীর সাথে যুক্ত ছিল। এটি হলো কাঠগোলা প্যালেস। কাঠগোলা বাগানে সুন্দর দুটি হিন্দু মন্দির রয়েছে, এটি তার প্রথমটি এবং এইটি হলো দ্বিতীয় মন্দিরটি। মন্দিরের ভেতরে ছবি তোলা এবং ভিডিও করা নিষেধ আছে, তাই আপনাদের ভেতরটা দেখাতে পারলাম না, কিন্তু আপনারা অবশ্যই ভেতরটি ঘুরে দেখবেন, কারণ ভেতরটি কারুকার্য অসাধারণ। মন্দিরের সামনে পুকুরে বোটিংয়ের ব্যবস্থা আছে। কাঠগোলা বাগানের ভেতরে একটি ছোট জু আছে। এই জুতে বিশেষ ধরনের কিছু পাখি আছে এবং অ্যাকোয়ারিয়ামের মধ্যে কিছু মাছ রাখা আছে। এই জু থেকে বেরিয়ে আমরা পৌঁছে যাই বাংলার তৎকালীন সবচেয়ে ধনী ব্যক্তি এবং সবচেয়ে বড় ব্যাংকারের বাড়ি, শ্রী জগৎ শেঠের বাড়ি। সময়ের কমতির কারণে আমরা জগৎ শেঠের বাড়ির ভেতরে বেশি ভিডিও করতে পারিনি, তবে আপনারা এর ভেতরটি অবশ্যই ঘুরে দেখবেন। ভেতরে রয়েছে পুরনো দিনের আসবাবপত্র, জামা কাপড়, পুরনো মোটরসাইকেল এবং একটি আন্ডারগ্রাউন্ড রুম রয়েছে। এটি হলো জাফরগঞ্জ দেওয়াত্তর এস্টেট। এখানে সেই সময়কার কামান, ঐক্যা গাড়ি এবং আরও কিছু নিদর্শন রয়েছে, যেমন এই গাড়িটি। সেই সময় এই গাড়িটির দাম ছিল মাত্র 80 টাকা। বন্ধুরা, এটি হলো নামাক হারাম ডেউরি বা নামাক হারামের দরজা। হ্যাঁ, বাংলার ইতিহাসে যে কুখ্যাত গাদ্দার বা নামাক হারাম বলতে পরিচিত মীর জাফর, তারই বাড়ি ছিল এখানে। এটি ছিল তার দরজা। এটি হলো সেই মসজিদ যেখানে মীর জাফর নামাজ পড়তেন। এর ঠিক উল্টো দিকেই রয়েছে জাফরগঞ্জ সেমেট্রি, যেখানে 1100টি কবর রয়েছে। কবরগুলি অনেক পুরনো হওয়ায় তাদের অবস্থা খুব একটা ভালো নেই। এরপর আমরা গিয়েছিলাম আজিম-উন-নিসা বেগমের কবরস্থানে। কথিত আছে আজিম-উন-নিসা বেগম বাচ্চাদের কলিজা খেতেন, তার এই অভ্যেসের কারণে তাকে নাম দেওয়া হয় কলিজা বেগম। নবাব তাকে সতর্ক করলেও তিনি তার এই অভ্যেস ত্যাগ না করায় নবাব তাকে এখানে জীবন্ত কবর দেওয়ার শাস্তি দেন। এটিই হলো আজিম-উন-নিসা বেগমের কবর। তো কেমন লাগছে ঘুরে? এখন এতক্ষণ ধরে ঘুরছি আমরা, কিন্তু হ্যাঁ, গরমের একটু চাপ আছে। সকালবেলা কিন্তু খুব ঠান্ডা লাগছিল। যেই বলুক যে এখানে ঠান্ডার রেজাজটা আছে, ওটা শুধু সকালবেলা অবধি, যেমন কলকাতায় থাকে, এখানে একদমই না। দুপুরে এখন আমাদের ফাটানো গরম দিচ্ছে, একটা করে সিঙ্গেল পড়লেও মনে হচ্ছে গরম দিচ্ছে। এই সৌধটির নিচে এসে সবাই নিজের ছবি তোলে। আমার বন্ধুও এখানে নিজের টার্নের জন্য ওয়েট করছে। এরপরে আমরা দুপুরে খাওয়া দাওয়া সেরে হোটেলে রেস্ট নিয়ে বিকেলে বেরিয়ে পড়েছিলাম মতিঝিল পার্কের উদ্দেশ্যে। মতিঝিল পার্কটি হলো বিকেলে আড্ডা দেওয়ার জন্য একটি খুবই সুন্দর জায়গা। এটি ছিল আমাদের হোটেলের ছাদ থেকে পাওয়া ভিউ। পরের দিন হোটেলে চেক আউট করে আমরা ঘুরে দেখলাম হাজারদুয়ারি। হাজারদুয়ারির ভেতরে ভিডিও করা নিষেধ, তাই আমরা বাইরে থেকেই আপনাদের হাজারদুয়ারির সৌন্দর্য দেখাচ্ছি। বন্ধুরা, আপনাদের আগেও বলেছি জাহানখোসা ছাড়াও মুর্শিদাবাদে আরও একটি বিখ্যাত তোপ রয়েছে। এই হলো সেই তোপ। এটি অষ্টধাতুর দ্বারা তৈরি। বলা হয় নাকি এটি একবারই ক্ষেপণ করা হয়েছিল।
আর সেই ক্ষেপণের ফলে পার্শ্ববর্তী এলাকার গর্ভবতী মহিলাদের গর্ভপাত ঘটলে নবাব এই তোপটিকে চিরকালের জন্য বাতিল করে দেন। বন্ধুরা, এই ছিল আমাদের মুর্শিদাবাদ ভ্রমণের কাহিনী। আপনারাও চাইলে বন্ধুদের সাথে মাথাপিছু 1500 টাকার বিনিময়ে এই ট্যুরটি করে আসতে পারেন। একা গেলে 2000 টাকা হয়তো লাগতে পারে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।